ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক চলছে। আলোচনায় দেশের বিনিয়োগ পরিবেশের উন্নয়ন ও বিদ্যমান সংকট নিরসন। রোমের দক্ষিণ গেটে বিক্ষোভ। পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি, বন্ধ অনেক ফিলিং স্টেশন। অবৈধ মজুত রোধে অভিযান। মিয়ানমারের ডিজেল পাচারকালে আটক 12। ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে 4 গ্রামবাসীর সংঘর্ষ। পুলিশ, সাংবাদিক সহ আহত শতাধিক। 2 মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের। এক পাইলট উদ্ধার হলেও নিখোঁজ অন্যজন। বিশ্বজুড়ে উদ্বেগ। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। আগামীকাল সকাল 9টা থেকে হামরোগের জরুরি টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে টিকাদান কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বলেন, অতিরিক্ত ঝুঁকিপূর্ণ বিবেচনায় প্রথমে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, যশোর সহ 18 জেলার 30 উপজেলায় টিকাদান কর্মসূচি চলবে। 6 থেকে 59 মাস বয়স পর্যন্ত শিশুদের প্রথম দফায় টিকা দেওয়া হবে, এমনটি জানিয়েছেন মন্ত্রী। আরও বলেছেন, যারা ইতোমধ্যে হাম আক্রান্ত অথবা জ্বর আক্রান্ত তাদের ভিটামিন এ দেয়া হবে, তবে যাদের টিকা দেওয়া হবে তাদের ভিটামিন এ দেয়া হবে না। 18টা ডিস্ট্রিক্টের অধীনে 30টা উপজেলায় আমরা আগামীকাল সকাল 9টা থেকে টিকা কার্যক্রম মিজেলস আমরা শুরু করতে যাচ্ছি। তার মধ্যে 5টি স্পটে আমরা নিজেরা আমাদের মন্ত্রণালয় থেকে, সরকারের পক্ষ থেকে আমরা উপস্থিত থাকব। বাকি 25টা উপজেলায় আমাদের সিভিল সার্জনগণ স্থানীয় কর্মকর্তাদের নিয়ে ওই কাজটা উদ্বোধন করবেন। দেশের বিনিয়োগ পরিবেশের উন্নয়ন এবং শিল্প খাতের বিদ্যমান সংকট নিরসনে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে সরকার প্রধানের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে মূলত দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি, শিল্প খাতের স্থবিরতা এবং আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের মতো এই বিষয়গুলো প্রাধান্য পাবে। বৈঠকে উপস্থিত আছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে চাই, যুক্ত হব আমাদের সহকর্মী মারুফা রহমানের সঙ্গে। মারুফা, জানাবেন বৈঠকে ব্যবসায়ী নেতাদের মধ্যে কারা কারা এসেছেন এবং আলোচ্য বিষয় নিয়ে আর কোনো নতুন তথ্য আছে কিনা আপনার কাছে? আলোচ্য বিষয় নিয়ে আমাদের কাছে নতুন তথ্য আছে, সেটি হচ্ছে জ্বালানি বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে এই বৈঠকে। জ্বালানি পরিস্থিতির কারণে জ্বালানি মন্ত্রীও কিন্তু এখানে উপস্থিত রয়েছে, জ্বালানি মন্ত্রী, জ্বালানি প্রতিমন্ত্রী এবং একই সাথে অর্থমন্ত্রী এবং শিল্প বাণিজ্য মন্ত্রী, তারাও এই বৈঠকে অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর যারা উপদেষ্টা রয়েছেন সেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও এই বৈঠকে রয়েছেন এবং প্রথমবারের মতো দেশের যারা শিল্প বা যারা বড় বিনিয়োগকারীরা রয়েছেন, দেশের বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান, তাদের সঙ্গে মূলত প্রধানমন্ত্রী প্রথমবারের মতো বসেছেন এবং যেহেতু একটি নির্বাচিত সরকার দীর্ঘদিন পরে এসেছে এবং মাঝখানে একটি নির্বাচনের আগে 1.5 বছরের মতো সময় গেছে, 18 মাস, তো বিনিয়োগের যে স্থবিরতা, সেই স্থবিরতা দূর হবে বলে মনে করা হচ্ছে এই বৈঠকের মধ্য দিয়ে। এবং বিনিয়োগের ক্ষেত্রে, আমদানি রপ্তানির ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জগুলো কি, বাধাগুলো কি এবং সম্ভাবনাগুলো আসলে কি রয়েছে, একই সাথে বিএনপির যে ইশতেহার রয়েছে, এই ইশতেহারের সাথে সমন্বয় করে কিভাবে আসলে এই বিষয়গুলোকে এগিয়ে নেওয়া যায়, সেখানে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনাগুলো কি, ব্যবসায়ীরা আসলে কি পরামর্শ দিচ্ছে, সেই বিষয়গুলো আসলে এই বৈঠক থেকে উঠে আসবে। তো মোটামুটি বৈঠকটি আসলে এখনো চলছে। বৈঠক শেষে হয়তো আমরা জ্বালানি পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে একটা ধারণা পাবো। মোটামুটি এই ছিল সবশেষ তথ্য আমার কাছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে। মারুফা, ধন্যবাদ আপনাকে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই বৈঠক ডেকেছে দলটি। গুলশানে দলীয় প্রধানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে রাত 8:30টায়। সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সবশেষ নির্বাচনের আগে গত 9 জানুয়ারি দলটির স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল।
এবারের বৈঠকে দল ও অঙ্গ সহযোগী সংগঠনের পুনর্গঠন নিয়ে আলোচনা হতে পারে। আর এছাড়া সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচন প্রক্রিয়া, সবশেষ রাজনৈতিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের দেয়া স্থানীয় সরকার অধ্যাদেশসমূহ সংসদে আইনে পরিণত হবার পরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সদ্য 14 জেলার পরিষদের নিয়োগ পাওয়া প্রশাসকদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, দলীয় প্রতীককে স্থানীয় সরকার নির্বাচনের আইন সংসদের মাধ্যমে বাতিল করা হবে। বিএনপি সংস্কার চায় না এমন বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং এর মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুর 12টায় হবিগঞ্জের তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বিএনপি জুলাই যোদ্ধাদের স্বীকার করে না বলে অপপ্রচার চালানো হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র শুরু করেন বলে মন্তব্য করেছেন তিনি। বললেন, বিএনপি শুধু সংস্কার চায় না, বাস্তবায়নও করতে চায়। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদে এবং অবিলম্বে গণরায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছে 11 দলীয় জোট। বিকেল 5টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি পালিত হবে। জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ জানান, গণরায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের সরকারি উদ্যোগ জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। এদিকে দাবি আদায় ইস্পাত কঠিন আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জ্বালানি তেল কিনতে ফিলিং স্টেশনে দীর্ঘ সারি এখন যেন প্রতিদিনের চিত্র। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আজও রাজধানী সহ সারা দেশে এমন চিত্র দেখা গেছে। অতিরিক্ত তেল কেনা রোধে কোথাও অ্যাপ ব্যবহার করা হচ্ছে, কোথাও আবার রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করা হচ্ছে। অনেক স্থানে পাম্প সংশ্লিষ্টদের সঙ্গে গ্রাহকদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে। এদিকে তেলের অবৈধ মজুদ ঠেকাতে অভিযান চলছে। দর্শক, আমরা এবারে ফিলিং স্টেশনগুলোর খবরাখবর জানতে চাই যে আসলে কি পরিস্থিতি রয়েছে সেখানে, আর এগুলো জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে একে একে যুক্ত হবেন। আমরা শুরুতে একটু রাজধানী তেজগাঁওয়ের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী মামুন ইসলাম। মামুন, জানাবেন, সকাল থেকেই তো আপনি বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখেছেন, এখন যেখানে আছেন সেখানকার অবস্থা কি দেখছেন এবং সার্বিক পরিস্থিতি? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি তেজগাঁও যে সাউদার্ন ফিলিং স্টেশন রয়েছে, সেই ফিলিং স্টেশনে। আমরা সকাল থেকে কিন্তু বেশ কিছু পাম্প ঘুরে দেখেছি যে পাম্প বন্ধ ছিল সকাল থেকে, এবং দিন গড়ার সাথে সাথে যে পাম্পগুলোতে তেল ডিপো থেকে এসেছে, আসার পরে কিন্তু তারা তেল দেওয়া সরবরাহ শুরু করেছে, এবং যে পাম্পগুলোতে তেল সরবরাহ শুরু হয়েছিল সেই পাম্পগুলো ঘিরেই কিন্তু দীর্ঘ লাইন। আমরা দেখেছি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, কেউ সকাল থেকে, কেউ আবার রাত থেকে। এবং আমরা বিভিন্ন পাম্পগুলো দেখিয়েছি, পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা কিন্তু যথাযথ তাদের কাজ তারা করে যাচ্ছে, এবং তাদের সাথে কথা বলে যা জানতে পারি তারা ডিপো থেকে তেল আসছে, কতটুকু আসছে এবং কেউ কারচুপি করছে কিনা সেই জিনিসগুলো কিন্তু ট্যাগ অফিসাররা দেখছেন। এবং আমরা যারা হচ্ছে চালক আছে তাদের সাথেও কথা বলে দেখেছি, তারা বলছিল যে দিনের বেশিরভাগ সময় কিন্তু তাদের চলে যাচ্ছে এই তেল নিতে নিতে, যার কারণে কিন্তু তাদের একটি কর্মঘণ্টা তাদের এখানে ব্যাহত হচ্ছে। এবং আমরা বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখেছি, আজকে কিন্তু তারা রেশনিং পদ্ধতিতে তেল দিচ্ছে, কেউ বা 500 টাকার তেল দিচ্ছে, কেউ বা 600 টাকার। তারা বলছে যে এই তেল যেন সবাই পায়, সবার মাঝে দেওয়ার জন্যই তারা এই রেশনিং পদ্ধতিতে দিয়ে যাচ্ছে। এবং আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে যা জানতে পারি, ট্যাগ অফিসার থাকার কারণে তাদের কিছুটা স্বস্তি ফিরেছে, কিন্তু তারা বলছিল যে ডিপো থেকে তারা এখনো পর্যন্ত তেল পাচ্ছে না, যার কারণে সংকট তৈরি হচ্ছে। এবং আমরা কিছু চালকদের সাথে কথা বলেছি, তারা আমাদের বলছিল যে কিছু মানুষ রয়েছে এখনো পর্যন্ত যারা নিয়ে যে কালো বিক্রি করা হচ্ছে সেটা কিন্তু বেশি দামে 2 থেকে 3 কিনছে বলেও আমরা জানতে পেরেছি। এবং বেশ কিছু পাম্পে কিন্তু ঘুরে আমরা আজকে এই চিত্রই দেখেছি। সর্বশেষ সহকর্মী নারায়ণগঞ্জ থেকে শরীফ, আপনি জানাবেন যে নারায়ণগঞ্জে এখন তেলের পরিস্থিতি কেমন? ধন্যবাদ মামুন, আপনি যেমনটি জানাচ্ছিলেন রাজধানী খবর। আমরা এখন অবস্থান করছি নারায়ণগঞ্জের এই পদ্মা ডিপোতে, যেখানে কিন্তু রাজধানী ঢাকা সহ আশেপাশের 12টি জেলায় কিন্তু এই
জ্বালানি তেল সংগ্রহ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সকাল 7টা থেকে কিন্তু আজকে এই সরকারি ছুটির দিনও এই জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে ট্যাঙ্কির মাধ্যমে, যেটা চলবে বিকাল 3টা পর্যন্ত। আপনাদেরকে জানিয়ে রাখি এই পদ্মা ডিপো থেকে কিন্তু আজকে প্রায় রাজধানী ঢাকাতে 2,21,000 অকটেন এবং 27,000 পেট্রোল এবং 5.5 লাখ ডিজেল সরবরাহ করা হয়েছে। তুলনামূলকভাবে কিন্তু রাজধানী ঢাকার যে পার্শ্ববর্তী জেলাগুলোতে কিন্তু অকটেন এবং পেট্রোল সরবরাহের পরিমাণ অনেকই কম। বিশেষ করে রাজধানীর পাশের যে জেলা নারায়ণগঞ্জ জেলা, যেখান থেকে আসলে 4টি ডিপোর মাধ্যমে কিন্তু জ্বালানি তেল দেশের 15টি জেলায় সরবরাহ করা হয়ে থাকে, সেই তুলনায় কিন্তু এই পদ্মা ডিপো থেকে নারায়ণগঞ্জের মাত্র 3টি ডিপোতে 3টি ফিলিং স্টেশনে কিন্তু মাত্র 18,000 লিটার অকটেন সরবরাহ করা হয়েছে। সেক্ষেত্রে সেখানে কিন্তু ডিজেল সরবরাহ করা হয়েছে প্রায় 1,39,500 লিটার। একই অবস্থা কিন্তু গাজীপুর জেলাতে কিন্তু এই পদ্মা ডিপো থেকে কোনো ধরনের অকটেন বা পেট্রোল সরবরাহ করা হয়নি। সেই তুলনায় কিন্তু প্রায় 1.5 লক্ষাধিক কিন্তু ডিজেল সরবরাহ করা হয়েছে। তো রাজধানী ঢাকার পাশাপাশি কিন্তু পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু অকটেন এবং পেট্রোল সরবরাহের পরিমাণ কিন্তু অনেকই কম, যে কারণে কিন্তু জেলা পর্যায়ের ফিলিং স্টেশনগুলোতে কিন্তু অকটেন এবং পেট্রোলে কিন্তু ঘাটতি রয়ে গেছে, যে কারণে যেসব ব্যক্তিগত যানবাহন রয়েছে সেই সব যানবাহনগুলো কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে ছুটোছুটি করছে। নারায়ণগঞ্জের পদ্মা ডিপো থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। সুমন এবং মামুন, ধন্যবাদ আপনাদের। দর্শক, চট্টগ্রামের পতেঙ্গা থেকে মিয়ানমারে পাচারকালে 6,000 লিটার ডিজেল সহ 12 জনকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার সকালে পতেঙ্গার বহির্নগর এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় একটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের জন্য 6,000 লিটার ডিজেল সহ 4 বাঙালি ও 8 রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়। এছাড়া এই বোট ব্যবহার করে প্রায় 150 থেকে 200 জন বাঙালিকে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করছিল বলে জানা যায়। দেশের বাইরে চোরাচালান ও সেই সাথে চাহিদার তুলনায় অতিরিক্ত তেল মজুত করায় সরকার জ্বালানি তেল সরবরাহে হিমশিম খাচ্ছে বলে মন্তব্য করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। দুপুরে নারী স্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে সরকারের করণীয় সম্পর্কিত এক সেমিনারে অংশ নিয়ে এই কথা বলেন তিনি। এ সময় চিফ হুইপ আরও বলেন, দেশে বর্তমানে 2 লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে। অন্যদিকে সিগারেট নিষিদ্ধ এবং ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহারে নিরুৎসাহিত করতে কঠোর আইন প্রণয়নে সংসদে ভূমিকা রাখার আশ্বাসও দিয়েছেন চিফ হুইপ। যে পরিমাণ ফুয়েল বাংলাদেশে পুরো নর্মাল টাইমে দরকার, তার দ্বিগুণ ফুয়েল দিয়ে আমরা কিন্তু এখন সামাল দিতে পারছি না। অথচ লাইন দেখেন আপনারা, একই লোক একটা মোটরসাইকেল গিয়ে 3বার বা 4বার ফুয়েল নেয় প্রতিদিনে। তার একটা মেজার বের করার চেষ্টা করছি, এই ফুয়েলটা যায় যে কোনো একটা পাশের দেশে যায় স্মাগলিং হয়ে, কারণ এখানে দাম অনেক বেশি, আমাদের দাম কম। রাজধানীতে তৃতীয় দিনের মতো দেখা গেছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, এবং তার আগেই দেখা যায় যে অনেকেই তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিচ্ছেন। এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ডিএমপি জানিয়েছেন, ফুটপাতের ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে, আইন না মানলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ফুটপাত ও সড়কের একাংশ দখল করে রাজধানী জুড়েই দেখা যায় দোকান, রেস্টুরেন্ট ও ওয়ার্কশপের মতো অসংখ্য অবৈধ স্থাপনা। এতে যান চলাচল যেমন বাধাগ্রস্ত হয়, তেমনি পায়ে হাঁটাও হয়ে পড়ে দায়। এসব স্থাপনা উচ্ছেদে মাঠে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তবে অভিযান শুরুর আগে ফুটপাতের দোকানপাট সরিয়ে নিতে দেখা যায় অনেককে। আমাদের জোতা কাজ করি, জোতা কাজটা ফুটপাতে হয়, জোতা কাজটা দোকানদারে হয় না। ফুটপাত ইউজ করেছে অবৈধভাবে, এটা আমাদের উচিত হয়নি। তারপর আমাদের যদি একটা ভালো প্রতিষ্ঠান দেয়, তাহলে আমরা এখান থেকে সরে আরেক জায়গায় যাবো। অভিযান শেষ হলে আবার কি বসবেন আপনারা? অনেকজনের বস্তা যদি দেয়, তাহলে তো আমাকে বসতে হবে। অভিযানের তৃতীয় দিনে মোহাম্মদপুরে যায় ডিএমপির ট্রাফিক বিভাগের দল। অপসারণ করা হয় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাটের অতিরিক্ত অংশ। অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও ডিএমপি কর্মকর্তারা জানান, ব্যবসায়ীদের শুরুতে সতর্ক করা হচ্ছে, কেউ আইন না মানলে কঠোর হবেন তারা। রাস্তার উপরে দোকান এক্সটেন্ড করেছেন অথবা রাস্তাটা জবরদখল করে নিয়েছেন,
তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি, কিন্তু আবারও ওনারা চেষ্টা করছেন বসার জন্য। আমরা চাচ্ছি না যে একবারই একদিনে এসে আমরা তাদের কিন্তু উৎখাত করতে পারবো না, যেহেতু অনেক দিনের প্র্যাকটিস। আমরা তাদের একটা মেসেজ দিচ্ছি এবং আমরা প্রাথমিকভাবে তাদের নোটিশ দিয়ে আসছি। পরবর্তীতে যদি তারা একই কাজ করে, রিপিটেড হয় যদি অপরাধটা, তখন আমরা আরও হারস হব। রাজধানীতে ডিএমপির 8টি বিভাগে বিশেষ এই অভিযান শেষ হবে রবিবার। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। ফরিদপুরের তুচ্ছ ঘটনায় 4 গ্রামের সংঘর্ষের জেরে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। শনিবার সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনী, ডিবি এবং পুলিশ মিলে 5 ঘন্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানায়, গত 2 দিন আগে মনসুরাবাদ গ্রামের রাহাত নামের এক কিশোর ফুটবল খেলার মাইকিং করার সময় পাশের গ্রামের কয়েকজন তাকে মারধর এবং লাঞ্ছিত করেন। এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত এই সংঘর্ষ। সকাল থেকে ওনাদের নিবৃত্ত করতে চেষ্টা করেছি, কিন্তু আমরা পরিস্থিতি যাতে কোনো রকম জন্য আমাদের গ্রিপের বাইরে না যায়, সেই জন্য আমরা আন্তরিকভাবে আমাদের সিনিয়র স্যারদের সাথে আলোচনা করে পরিস্থিতি অত্যন্ত ঠান্ডা মাথায় আমরা মোকাবেলা করেছি। বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, বরং সংবিধানকে সমুন্নত রেখে সংসদীয় পদ্ধতির মাধ্যমে সকল সংস্কার কার্যক্রম পরিচালনার পক্ষে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার সকালে রাজধানীর প্রেস ক্লাবের নাটক জেলা সাংবাদিক সমিতি আয়োজিত সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, যে কোনো সংস্কার বা পরিবর্তন অবশ্যই সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে সংসদীয় রাজনীতি অনুসরণ করে করতে হবে। সংবিধানকে সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। গণসংহতি আন্দোলনের অভ্যন্তরীণ নীতিগত সিদ্ধান্তের কারণে দলের প্রধান সমন্বয়কারীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিব। শনিবার সকালে রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন, তিনি দল থেকে পদত্যাগ করেননি, বরং দলের সাংগঠনিক নীতির অংশ হিসেবেই তিনি এই দায়িত্ব ছেড়েছেন। প্রধান সমন্বয়কারীর দায়িত্ব ছাড়লেও তিনি দলের রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে আগের মতোই সক্রিয় থাকবেন এবং তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবেন। গণসংহতি আন্দোলনের একটা নীতিগত অবস্থান ছিল যে দলের প্রধান যদি কখনো সরকারে যোগ দেন তাহলে তিনি দলীয় প্রধানের দায়িত্বে থাকবেন না। তো সেই নীতিগত অবস্থানটা আমরা এখন বাস্তব রূপ দিচ্ছি যে আমরা যেহেতু দলীয় প্রধান হিসেবে আমি দায়িত্ব পালন করছিলাম এবং দলীয় প্রধানের দায়িত্ব পালনকালীন অবস্থায় আমরা সরকারে যোগ দিয়েছি, এই দলীয় প্রধানের দায়িত্ব এটা আমরা ছেড়ে কিছুটা সাংগঠনিক প্রস্তুতি নিতে হয়েছে। আমরা আসলে কার্যত ইলেকশনের পরপরই এই নীতি কার্যকর করেছি, কিন্তু এটা ঘোষণা দিতে কিছুটা দেরি করেছি। ইউক্রেন যুদ্ধের তীব্র উত্তেজনার মাঝে ইস্টার উৎসবের জন্য প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। শান্তির আহ্বানে সাড়া না দিয়ে বরং দেশজুড়ে নজিরবিহীন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী, আর যাতে প্রাণ হারিয়েছেন অন্তত 6 জন বেসামরিক নাগরিক। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে ক্রেমলিনের ইস্টার এসকালেশন বা উত্তেজনা বৃদ্ধির অপচেষ্টা বলে অভিহিত করেছেন। এদিকে রাশিয়ার তেল শোধনাগারে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনও। পবিত্র ইস্টার উৎসবের প্রাক্কালে শান্তির পরিবর্তে ইউক্রেন জুড়ে আগুনের বৃষ্টি ঝরিয়েছে মস্কো। শুক্রবার রাশিয়ায় নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, আবাসিক এলাকা এবং বাণিজ্যিক স্থাপনা। দিন দুপুরে চালানো এই সুপরিকল্পিত হামলায় এখন পর্যন্ত 6 জনের মৃত্যু ও অন্তত 40 জন আহতর খবর পাওয়া গেছে। উত্তর পশ্চিম ইউক্রেনের ঝিটুমির অঞ্চলে রুশ গোলার আঘাতে মাটির সঙ্গে মিশে গেছে ঘরবাড়ির আস্ত একটি সারি। অন্যদিকে রাজধানী কিয়েভে একটি আত্মঘাতী ড্রোন সরাসরি বহুতল ভবনে আঘাত হানলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। খার্কিভের মেয়র এই হামলাকে এ যাবৎকালের অন্যতম বৃহৎ ধ্বংসযজ্ঞ বলে বর্ণনা করেছেন। কেবল রক্ষণভাগ নয়, পাল্টা আক্রমণেও মরিয়া কিয়েভ। রাশিয়ার উত্তর উপকূলের তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়ে রপ্তানি কার্যক্রম স্থবির করে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। তবে মস্কোর দাবি তারা অধিকাংশ আক্রমণ সফলভাবে নস্যাৎ করেছে। এদিকে ইরান ইসরায়েল উত্তেজনায় তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সেই বাড়তি অর্থ রাশিয়ার যুদ্ধ তহবিলকেই সমৃদ্ধ করছে। চন্দ্রা, নিউজ 24। মধ্যপ্রাচ্য যুদ্ধের 5 সপ্তাহে এই প্রথম বড় ধরনের সামরিক বিপর্যয়ের মুখে পড়ল যুক্তরাষ্ট্র। শুক্রবার আলাদা অভিযানে মার্কিন বাহিনীর 2টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী একজন পাইলটকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও আরেকজন নিখোঁজ রয়েছেন।
এদিকে হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ ও বৈশ্বিক জ্বালানি সংকটের এই চরম মুহূর্তে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত একটি ফাইটার জেটকে কেন্দ্র করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে মার্কিন বাহিনী। শুক্রবার আলাদা অভিযানে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। একটি বিমানের এক পাইলটকে উদ্ধার করা হলেও অন্য একজন এখনও নিখোঁজ। ইরানের দাবি পারস্য উপসাগরে তাদের প্রতিরক্ষা বাহিনীর আঘাতে আরও একটি মার্কিন বিমান ধ্বংস হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দিয়ে বলা হয়েছে, শত্রুপক্ষের কোনো পাইলটকে জীবিত আটক করে নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করলে পুরস্কার দেওয়া হবে। এক বিবৃতিতে একটি প্রদেশে গভর্নর 10 বিলিয়ন তুমান পুরস্কারের ঘোষণা দেন। মার্কিন গণমাধ্যমে খবরে বলা হয়েছে, পাইলটদের উদ্ধারের চেষ্টাকালে একটি A-10 ওয়ার্থক যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার হামলার শিকার হয়। এদিকে ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে ইরানে প্রবেশ করেছে মার্কিন স্পেশাল ফোর্সের সেনারা। স্থানীয় সময় শনিবার রাতে তারা দেশটিতে ঢুকে পড়েন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই ঘটনার আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান মার্কিন বিমানের উড্ডয়ন ঠেকাতে সক্ষম নয়। তবে তিনি বলেছেন, এই ঘটনা যুদ্ধবিরতি আলোচনায় প্রভাব ফেলবে না। হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করতে ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাব আটকে দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 3 স্থায়ী সদস্য দেশ রাশিয়া, চীন ও ফ্রান্স। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রভাবশালী এই 3 দেশ তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে আন্তর্জাতিক সমর্থন পুষ্ট ওই সামরিক অভিযানের প্রস্তাবটি বাতিল করে দিয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইরান যুদ্ধের ব্যয় সামাল দিতে 2027 অর্থ বছরের বাজেট প্রস্তাবে প্রতিরক্ষা খাতে প্রায় $1.5 ট্রিলিয়ন বরাদ্দ চেয়েছে হোয়াইট হাউস। এই প্রস্তাব গৃহীত হলে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। ইরান যুদ্ধ চলাকালেই এমন উচ্চাভিলাষী প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করল ট্রাম্প প্রশাসন, যা মার্কিন সদর সামরিক দপ্তর পেন্টাগনের গেল 1 বছরের 40% ব্যয় বৃদ্ধির প্রস্তাব। যুদ্ধে প্রতিদিনের খরচ প্রায় $200 কোটি পৌঁছেছে। 2027 অর্থ বছরের জন্য প্রতিরক্ষা বহির্ভূত ব্যয়ে 10% কমানোর এবং সামরিক বাজেটে প্রায় $500 বিলিয়ন বাড়ানোর প্রস্তাব দিয়েছি। যুদ্ধ পরিস্থিতিতে থাকায় ফেডারেল সরকারের পক্ষে ডে কেয়ারের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। এই খাতে ব্যয়ভার রাজ্যগুলোর উপরেই থাকা উচিত। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।